আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বিডিআরকে ধ্বংস করা হয়েছে। কেন? এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী। এরপরের বছরেই তারা আঘাত দিয়েছে জামাত ইসলামের উপর। কেন জামাত ইসলামকে বেছে নিল? জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকিয়ে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে নাই, বরঞ্চ সোচ্চার হয়ে বাঘের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। এরপরে আরেকটি শক্তিকে তারা বেছে নিল, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্যে 13 সালের 5ই মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে এই লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলা লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কিন্তু একজন প্রধানমন্ত্রী মা ছিলেন, বৈধ অবৈধ যেভাবে হোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। তিনি শেষ পর্যন্ত উপহাস করে, এই জীবন এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত জড়ে নাই, ওইগুলা ছিল রং ছিটানো। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষিমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন, এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছিলাম। এরকম উপহাস করে উনি বলে নাই? তিনি আত্মস্বীকৃত খুনি, তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন, তার দল তার নেত্রী মানুষ খুন করেছিল। কি অপরাধ ছিল এই সমস্ত আলিম উলামা, কোরআন এবং হাদিসের উস্তাদদের, এই সমস্ত হুফাজে কেরামদের, এই সমস্ত আইতামদের কি অপরাধটা তাদের ছিল? তারা শুধু ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, অন্যায় এবং অসত্যের বিনাশ চাই, সত্য এবং ন্যায়ের বিকাশ চাই। আর তো তারা কিছু বলেনি। এটা তারা তো বলেনি যে তোমাদের গদি আমাদেরকে দিয়ে দাও, কিন্তু না, তাদেরকে অসহ্য করা হলো না। পুরা 15.5 বছর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। তাদের আমলে 3টা নির্বাচন হয়েছে,
14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, তারা সুযোগ পেয়েছিল জাতিকে সত্যিকারের নির্বাচন উপহার দেওয়ার, কিন্তু না, তা করেনি। 14 সালে 154 জন 300 জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। বাংলাদেশে দল এবং প্রার্থীর কড়া দেখা দিয়েছে যে কেউ দাঁড়ালো না, কারণ সেই নির্বাচনটা জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। এখানেই বলা হয়েছে এই গাইবান্ধার 2টি জেলায় একটি ভোটও পড়ে নাই। সেই নির্বাচনটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটা ঘৃণিত নির্বাচন ছিল। 18 সালে তারা কথা দিল, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী কথা দিলেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপরে আস্থা রাখেন। এবার আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিব, জনগণ তাদের মতের প্রতিফলন দেখতে পাবে। মাশাআল্লাহ, সবাই তার উপরে একটু আস্থা রাখলো, দেখি উনি কি করে, একটু পরীক্ষা করি লিটমাস পেপার দিয়ে। এবার ধৈর্য হারাইয়া নির্বাচনের দিন পর্যন্ত আর অপেক্ষা করা গেল না, রাতের বেলায় খালাস। এই নির্বাচনকে বিশ্বের জনগণ বলে মিডনাইট ইলেকশন, নিশি রাতের নির্বাচন। আমিও আমাদের দলের পক্ষ থেকে একটা জায়গায় একজন প্রার্থী ছিলাম, ঢাকার 15 আসন। 1.5 ঘন্টা ইলেকশন হওয়ার পরে 3 জনের মাথা ফাটল, 2 জনের হাত ভাঙলো, 10 জনকে কিডন্যাপ করে নিয়ে গেল। আমি বললাম যে জীবনের বিনিময়ে আমার সংসদ সদস্য হওয়ার দরকার নাই, আমি ঘৃণা ভরে এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। সাথে সাথে আমরা জানিয়ে দিলাম সারা বাংলাদেশের একই চিত্র, রাতে নির্বাচনের বড় অংশ শেষ হয়ে গিয়েছে, আর এখন দিনের বেলা তাণ্ডব চালানো হচ্ছে। এই ঘৃণিত নির্বাচন থেকে আমাদের সকল সদস্যদেরকে আমরা প্রত্যাহার করে নিই। আমরা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেইনি। সম্মানিত গাইবান্ধাবাসী, এই নির্বাচনে ফেল, আর 24 সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোনো পরিবেশই থাকলো না। এবার নির্বাচনে কি করবে, এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না। এবার আমি আছি আর আমার মামু আছে, একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে, আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয়, আমি আর দামি। এই মিলাইয়া হলো 24 সালের নির্বাচন। এই নির্বাচনকে, এই সংসদকে, এই মন্ত্রী পরিষদকে বাংলাদেশের মানুষ বলে দামি নির্বাচন, দামি সংসদ এবং দামি মন্ত্রী পরিষদ। এই দামিরা এবার ক্ষমতায় এসে এবার চিন্তা করলেন যে এতদিন তাণ্ডব চালিয়েছি, এখন দেশের পুরাপুরি জমিদারি এবং দখল আমাদেরকেই নিতে হবে। তাদের হাব বা বাসপালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়াটিয়া। মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে, ভাড়াটিয়া চলে যায়, তাই না? এখন ভাড়াটিয়ারা কোথায় গিয়েছে? তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে বলতেন তোমরা অমুক দেশে চলে যাও, টিকিট না দিয়েই বলতো অমুক দেশে চলে যাও। একটা টিকিট দিলে তবুও সান্ত্বনা পাইত, তাও দেয় নাই। হ্যাঁ, এবার টিকিটও কপালে জুটে নাই, এবার খালে বিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে। কেন পালাতে হলো? আপনারাই না একমাত্র দেশপ্রেমিক ছিলেন, তো দেশ বাদ দেন, নিজের দলের কর্মীদেরকেও তো একটু সান্ত্বনা দিয়ে পালায়েন নাই। এই দেশে থাকেন, মালিক মুক্তার হয়ে লুটে পুটে দেশটাকে খাইলেন, বিদেশকে সমৃদ্ধ করলেন গরিব দেশের মানুষের টাকা দিয়ে, নিজের একটা সন্তানকে দেশে রাখলেন না। এমনকি সন্তানের বিয়ের জন্য দেশি একটা মেয়ে পছন্দ করতে পারলেন না। সেই আপনারা দেশকে ভালোবাসেন না? চমৎকার কথা। আমাদের কোনো বিকল্প বাড়ি নাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশ নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। এই দেশের সুখ দুঃখ আমাদের সুখ দুঃখ,
এই দেশকে বুকে নিয়েই আমরা বাঁচতে চাই, আর এই দেশের বুকেই আমরা মৃত্যুর পরে ঢুকতে চাই। অতএব আমাদের এই দেশকে ভালোবাসতেই হবে। ভাই ও বন্ধুগণ, গেল তাদের দুঃশাসনের যুগ, তারা অনেক কিছু করেছেন। এখন কি হবে বাংলাদেশ? এখন হবে তাই, আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা, ইনশাআল্লাহ। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, সন্ত্রাস করা যাবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে, কৃষক মাঠে ফসল ফলাবে, সে যেন তার উৎপাদিত ফসলের সত্যিকারের মূল্য পায়। আবার যে মজুর মাঠে কাজ করবে, সেও যেন তার ঘামের মূল্য পায়। এইভাবে দেশের উপর সমতা এবং সাম্য কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, তো সমতা হলো কোথায়? গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, আর এই গাইবান্ধাও একটা জেলা। গাইবান্ধায় কি বিশ্ববিদ্যালয় আছে? মেডিকেল কলেজ আছে? কারিগরি মহাবিদ্যালয় আছে? কিছুই নেই। এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে? নাই। গোপালগঞ্জে কিন্তু আছে। গোপালগঞ্জে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, এটাও বাংলাদেশের একটা জেলা। কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন? গাইবান্ধা কি বাংলাদেশের অংশ নয়? গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই 24-এর স্বাধীনতা সংগ্রামে কি কোনো অংশগ্রহণ নেই?